আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই পিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধর্মের নামে উগ্রবাদ ও বিভাজন তৈরির অপতৎপরতা প্রশ্রয় দেবে না সরকার, মির্জা ফখরুলের অঙ্গীকার। সবার সম্মিলিত উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সম্ভব বললেন তথ্যমন্ত্রী। চাঁদাবাজদের পুনর্বাসন করছে বিএনপি, অভিযোগ জামাত আমিরের। জনপ্রত্যাশার বিরুদ্ধে কাউকে ছাড় দেয়া হবে না, কাউকে স্বৈরাচার হতে দেয়া হবে না, সিলেটে এনসিপির হুঁশিয়ারি। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর ঘুরে দেখলেন বিভিন্ন প্রকল্প। কাল প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন, আইনমন্ত্রীর প্রতিশ্রুতি। মানবতা বিরোধী 7 থেকে 8টি মামলার রায় আগামী 1.5 মাসে, জানালেন চিফ প্রসিকিউটর। এবং কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির গোপন কারখানা। রাজধানীর ভেতরেও এমন তৎপরতা, তথ্য পেয়েছে র্যাব, চলছে জোরালো অভিযান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে সম্মিলিত সনাতন পরিষদের প্রতিনিধি সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, ৭১কে যারা ভুলতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। সতর্ক করেন, উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় দেবে না সরকার। ধর্ম নিয়ে বিভাজন তৈরির অপতৎপরতা ঠেকাতে অঙ্গীকারবদ্ধ প্রশাসন বলেও সতর্ক করেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান নিয়ে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে সম্মিলিত সনাতন পরিষদ। এর উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই চন্দ্র রায় চৌধুরী। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করতে চাইছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। উগ্রবাদকে প্রশ্রয় না দিয়ে উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় সরকার বলেও জানান তিনি। আমি পেছনে ফিরে তাকাতে চাই না, এই জন্য চাই না যে বারবার পিছনে থেকে অতীতচারিতা করে আমরা সামনের দিকে এগুতে পারি না। আমরা সামনের দিকে এগুতে চাই। আমরা আপনাদের সঙ্গে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয় সেই ব্যবস্থাকে আমরা তো সচেতনভাবে দেখতে চাই। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সমতার বাংলাদেশ গড়তে হবে। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। আমাদের ১৯৭১ সালের যুদ্ধকে সঙ্গে রেখে আমরা ২৪কেও সামনে রেখে আমরা এগিয়ে যাব। আমরা কোনোটাকে বাদ দিতে চাই না। অধিকার আদায়ে হিন্দু ধর্মাবলম্বীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। আপনি আপনার দাবি আদায় করে চিৎকার করে বলবেন যে দিস মাই রাইট। মুশফিক রহমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা বজায় সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। পরে মন্ত্রী সার্কিট হাউসে বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতাদের সাথে মতবিনিময় করেন। আমরা অবশ্যই ধর্মাবলম্বী, আমরা অবশ্যই যার যার ধর্মতে কঠিনভাবে চর্চা করব, বিশ্বাস করব। আর সেই কারণেই অন্য ধর্মাবলম্বীকেও আমরা সমানভাবে শ্রদ্ধা করব। কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে সরকার এখন সারা দেশে চাঁদাবাজদের পুনর্বাসন করছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ও বিরোধী দলনেতা ডক্টর শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এমন কথা বলেন তিনি। জামাত আমির বলেন, জুলাই কোনো নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন নয়, এই অর্জন দেশের জনগণের। খায়রুল ইসলামের রিপোর্ট। জামায়াত ইসলামী শ্রমিক শাখা বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবে। রাজধানী সহ সারা দেশের জামাত সমর্থিত শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা যোগ দেয় এই সম্মেলনে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই গণভোটের রায় বাস্তবায়ন যদি না হয়, আমরা পার্লামেন্টের ভিতরেও কথা বলবো,
আর বাইরেও কথা বলবো যেখানে স্পিকারের অনুমতি নেওয়ার দরকার হয় না। বক্তৃতায় জামায়াতের আমির বলেন, দেশ পরিচালনায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাদেরই একজন হুইপ তিনি বলেছেন, যে কোনো দেশ থেকে যে কেউ আসলেও এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে না। তবে তারেক রহমানের সরকার চেষ্টা করতেছেন এটাকে কিছু নিচে নামাইয়া আনার, মানে এইটার মাধ্যমেও দ্বিতীয় দফা চাঁদাবাজিকে জাতীয় সনদ বা স্বীকৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে সবকিছু চললে তাহলে দুর্নীতি কেন বন্ধ হচ্ছে না, এমন প্রশ্নও রাখেন তিনি। তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া, তিনি তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, আমরা দেখি তার ইশারায় সব কিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা, এমন মন্তব্য করে জামায়াতের আমির বলেন, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। সড়ক পরিবহন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের মতো কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। সিলেটের কোম্পানিগঞ্জে এনসিপি জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি কথা বলেন। সার্জিস জানান, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি ক্ষমতায় গিয়ে একই ধরনের কর্তৃত্ববাদী আচরণ করলে জনগণ তা মেনে নেবে না। এদিকে এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে সিলেটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়। কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দেশের বিদ্যমান অর্থনৈতিক স্থবিরতা ও কূটনৈতিক ব্যর্থতার প্রসঙ্গ টেনে দলের মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, সীমান্ত হত্যা নিয়ে কথা বলছে না সরকার। এখন সময় এসেছে আমাদের হাতে ক্ষমতা তুলে নেওয়ার। আজকে থেকে ব্যবসায়ী ভাইয়েরা পুরো বাংলাদেশের ঐক্যবদ্ধ হন। যত বড় ফলে আসুক, আর কোন বাংলাদেশে আমরা চাঁদা দিব না। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসানের মধ্য দিয়ে দেশ থেকে গুম খুনের সংস্কৃতি বিদায় নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন দেশকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্রে ডক্টর মোবাশ্বের হাসানের লেখা বইয়ের মোড়ক উন্মোচনে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, দীর্ঘ 1.5 দশকে স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে। যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তুলনা দিয়ে তার আগে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাদেরকে আমরা বাংলাদেশে জাস্টিফাই করব, সেই একটা ধারা, সেই একটা প্রবণতা খুব কৌশলে চলছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে। 1/11 এবং 1/11 পরবর্তী যে শাসন ব্যবস্থা, এবং যে শাসন ব্যবস্থা এমন একটা অবস্থায় দিয়েছে যেখানে শিক্ষা মেরুদণ্ড বলা হচ্ছে, কোনো মেরুদণ্ড নেই। আমরা ডেমোক্রেসির চর্চা থাকবো এবং দ্বিধাহীনভাবে, নিঃসংকোচে, নির্ভয়ে, নির্ভীক চিত্তে মোবাশ্বের হাসান লিখে যাবে, আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসনও রয়েছেন। দুপুরে তারা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এ সময় সার্জিও গোর ক্যাম্পের বিভিন্ন মানবিক কার্যক্রম ও প্রকল্প পরিদর্শন করেন এবং রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের জীবনযাত্রার নিরাপত্তা, শিক্ষার, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। সার্জিও গোর জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন। পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে মার্কিন এই বিশেষ দূতের। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সার্জিও গোর।
চলমান গ্যাস সংকটে চরম ভোগান্তিতে সিএনজি চালিত গাড়ি চালকরা। ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইন দেখা গেছে। এই পরিস্থিতিতে 24 ঘন্টা গ্যাস সরবরাহের দাবি জানান চালকরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। প্রায় এক সপ্তাহ ধরে চলা গ্যাস সংকট নিরসনে কোনো লক্ষণ নেই। এতে শিল্প কলকারখানার উৎপাদন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ভোগান্তিতে গ্যাস চালিত গাড়ি ও সিএনজি চালকরা। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি, লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় হওয়ায় আয় রোজগার থমকে গেছে চালকদের। ছুটির দিন তারপরও 1-1.5 ঘন্টা লেগে গেছে। এই যে এখান থেকে আপনারাও দেখতে পাচ্ছেন যে 8টা গাড়িতে প্রায় 45 মিনিট সময় লাগছে। আর ছুটির দিন বাদে সরকারি ডিউটি চলাকালীন 4 থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা এভারেজে এখনও লাগতে আছে। গ্যাস পাইতেছি ভাই, প্রেশার নাই, ভোগান্তি 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। গ্যাস নাই, 60 টাকা 70 টাকা 80 টাকার 100 টাকার গ্যাস ঢুকে। এই 2-1 টিপ মারলে পরে আবার আপনার গিয়া আবার গ্যাসের সিরিয়াল। শেষ পর্যন্ত অনেকে গ্যাস পেলেও প্রেশার কম থাকায় সিলিন্ডার পূর্ণ করতে পারছেন না তারা। এই পরিস্থিতিতে 24 ঘন্টা গ্যাস সরবরাহের দাবি চালকদের। বিশেষ করে এলএনজি নাই, এলএনজি না থাকার কারণে প্রেশার মনে করেন যে ডাউন আছে। গ্যাসের যেমন প্রবলেম হচ্ছে 24 ঘন্টা করে দেওয়া উচিত। 4-5 দিনের বাসায় যেতে পারে না, শুধু গ্যাসের লাইন অ্যাক্টিভ মারে গ্যাস শেষ, আবার গ্যাসের লাইন অ্যাক্টিভ মারে আবার গ্যাসের লাইন। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালটি পুরোপুরি চালু না হলে এই সংকট কাটবে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। সচেতন মানবিক সমাজ গড়তে সবাইকে থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ডক্টর জোবায়দা রহমান। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, থ্যালাসেমিয়া আক্রান্ত পরিবারকে সহযোগিতা দেওয়া জরুরি। তিনি জানান, সচেতনতা সৃষ্টির পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে থ্যালাসেমিয়া শনাক্তকরণে ব্যবস্থা নিতে হবে এবং সবাই এগিয়ে আসলে পরিস্থিতির উন্নতি সম্ভব। অনুষ্ঠানে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিরল রোগ নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসা, সচেতন মানবিক সমাজ হিসেবে আমার কাছের, আমার পাশের দেশবাসীর জন্য আমরা এটুকু করলে নিশ্চয়ই পরিস্থিতির উন্নতি হবে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধনে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই সরকার গ্রহণ করেছে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতকে দেশীয় বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়িত হলে পর্যটন খাত অনেক এগিয়ে যাবে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। আগামী 1.5 মাসের মধ্যে জুলাই মানবতা বিরোধী অপরাধের 7 থেকে 8টি মামলার রায় হতে পারে। এর মধ্যে ওবায়দুল কাদের ও মাহবুবুল আলম হানিফ সহ 4টি মামলার রায় হবে আগামী মাসে। তদন্ত শেষে বেশ কয়েকটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে আগস্টে। এটিএন বাংলাকে এসব তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, আওয়ামী শাসন আমলে সারা দেশে ক্রসফায়ার ও গুমের মামলাগুলো শিগগিরই বিচার পর্যায়ে আসবে। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতোমধ্যে 6টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 62 জনের সাজা হয়েছে। চলমান প্রায় 40টি মামলার মধ্যে রায়ের জন্য অপেক্ষমান রয়েছে 2টি। আগামী মাসে অন্তত 7টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে আরও কয়েকটি মামলার। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, আগামী 2 মাসে বেশ কয়েকটি মামলার রায় হতে পারে। 2 নম্বর ট্রাইব্যুনালে এখন 2টি মামলার জাজমেন্ট প্রায় অপেক্ষমান। একটা হচ্ছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। 2টি মামলা প্রায় শেষ পর্যায়ে, এখন সামিং আপ পর্যায়ে আছে। 4টা মামলার জাজমেন্ট আমরা আশা করতেছি আগামী মাসে হয়ে যাবে। আরও কয়েকটি মামলা একেবারেই বিচারের শেষ পর্যায়ে আছে, সেগুলো কিন্তু আগামী মাসেও হতে পারে, অথবা যদি কোনো কারণে দেরি হয় তাহলে তারপরের মাসে প্রথমার্ধেই সেই মামলার জাজমেন্টগুলো হয়ে যাবে। আরও বেশ কয়েকটি মামলা, 7-8টি মামলা, সেখানেও ইনভেস্টিগেশন প্রায় শেষ পর্যায়ে। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার 17 বছরের শাসনামলে সারা দেশে অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। সেগুলোকে ক্রমান্বয়ে বিচারের আওতায় আনা হচ্ছে। বিচার করা হবে সব গুমের ঘটনারও। সারা বাংলাদেশে অনেকগুলো মানবতা বিরোধী অপরাধ, যেগুলো ক্রস ফায়ারের নামে মানুষকে হত্যা করা হয়েছে, সেই কেসগুলোও কিন্তু আমরা হাতে নিয়েছি, ইনভেস্টিগেশন করব এবং সেগুলো আমরা পর্যায়ক্রমে বিচারের সম্মুখীন করব। এরকম আরও অনেকগুলো আছে, বিশেষ করে আমাদের যে গুমের কেসগুলো আছে, সেখানে ইলিয়াস আলী আছে, আমাদের সুমন আছে, বা এরকম আমরা 5টা কেস এখন আমরা হাতে নিয়েছি। যে 5টা কেস আমরা খুব দ্রুত ইনভেস্টিগেশন শেষ করে সেগুলো আমরা বিচারের সম্মুখীন আমরা করব এবং পর্যায়ক্রমে গুমের সবগুলো মামলায় আমরা নিয়ে আসব। চিফ প্রসিকিউটর আরও জানান, আগামী 1 ও 8 জুলাই ডিজিএফআই ও র্যাবের গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের বিচারকরা। এরপর পরিদর্শন করবেন সুন্দরবনের ঝালকাঠি অংশের গুমচর এবং মুন্সিগঞ্জ সার্কিট হাউজের পেছনে থাকা গণকবর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। শুধু সীমান্তে নয়, এবার ঢাকার কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানার সন্ধান। অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে বিপুল সংখ্যক ইয়াবা, কেমিক্যাল ও যন্ত্রপাতি। র্যাব জানায়, গত 2 বছর ধরে ইয়াবা তৈরি করা হচ্ছিল এই গোপন কারখানাটিতে। হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে নারী সহ 4 মাদক কারবারিকে। তাদের জিজ্ঞাসাবাদে আরও কারখানা থাকার ইঙ্গিত পাওয়া গেছে। জিএম তসলিমের রিপোর্ট। টেবিলে সাজানো বিপুল পরিমাণে ইয়াবা, পাশে রাখা রাসায়নিক পাউডার আর ট্যাবলেট বানানোর ডিজিটাল ছাঁচ। বাহ্যিক দৃষ্টিতে ওষুধ কারখানা মনে হলেও এটি মূলত মরণনেশা ইয়াবা তৈরির গোপন আস্তানা। বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের মডেল থানার মধ্যচরে অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পায় র্যাব 10, যেখান থেকে প্রায় 2000 পিস ইয়াবা, বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল, যন্ত্রপাতি, 5টি মোবাইল ফোন এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। হাতে নাতে গ্রেফতার করা হয় আলমগীর, আলী আরমান, শাহজাহান ও সোনিয়া নামের 4 মাদক কারবারিকে। র্যাব বলছে, গ্রেফতারকৃতরা 2 বছর ধরে এ কাজ চালিয়ে আসছে। এছাড়া তাদের জিজ্ঞাসাবাদে রাজধানীতে আরও কারখানা থাকার ইঙ্গিত পাওয়া গেছে। ইয়াবান নতুনভাবে তারা এই উদ্ভাবন করে বাংলাদেশে অর্থাৎ ঢাকা রাজধানীতে কারখানা তারা তৈরি করেছে। এই রকম আরও যে কারখানা আছে, এটাও আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। র্যাব জানায়, ইয়াবা তৈরিতে ব্যবহৃত কাঁচামাল বৈধ এবং বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়, তবে এই চক্র সেগুলো ইয়াবা উৎপাদনে ব্যবহার করছে। কাঁচামাল এগুলো বাংলাদেশেও অ্যাভেলেবল, তারা তাদের ভাষ্যমতে এগুলো বাংলাদেশেও পাওয়া যায়। বাট এইটার যে সিস্টেম, বানানোর সিস্টেম, ওদের যে মেশিন এবং যে রেশিওগুলো করা, এটা পদ্ধতিটা তারা যেভাবেই হোক জেনেছে। আমরা এর পরবর্তীতে মামলার পরে আমরা এটা তদন্ত করার চেষ্টা করব। এই মাদক ব্যবসায়ীরা কামরাঙ্গীর চর ও পুরানো ঢাকা সহ বিভিন্ন এলাকায় তাদের নেটওয়ার্ক পরিচালনা করত বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। নামাজ পড়ে আমরা জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। আমাদের কাজের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিএসসিসি বিভিন্ন সড়কের পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন তা নিজের চোখে দেখতে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালান। প্রধানমন্ত্রীর সাথে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহিদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। রাজধানীর বাড্ডায় বর্জ্য পরিষ্কারের সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী শেফালি বেগম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নিহত শেফালি বেগমের মেয়ের কাছে প্রধানমন্ত্রীর নির্দেশে 2 লাখ টাকা ও উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আরও 2 লাখ টাকা দেওয়া হয়। এবারে অর্থ সংবাদ।
রাজধানীতে সবজির দাম কিছুটা কমলেও এখনও তা সাধারণ মানুষের নাগালের বাইরে। বৃষ্টি এবং সরবরাহের ঘাটতির অজুহাতে কাঁচামরিচের দাম এখনও আকাশচুম্বী। প্রতি কেজি বিক্রি হচ্ছে 350 টাকারও বেশি। এদিকে সব ধরনের চালের দাম বাড়লেও পোলাওয়ের মূল্য অস্বাভাবিক। এদিকে নতুন করে ক্রেতার পকেট কাটছে ব্রয়লার মুরগি ও ডিম। রাজধানী বাজার ঘুরে আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর কাঁচা বাজারগুলোতে সকাল থেকে ক্রেতাদের ভিড়। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব না মিলায় প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের। নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা আছি আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আবার কিছুদিন যাবত গ্যাসের সমস্যার কারণ দেখে পরিবহনের সমস্যা। গত 2 সপ্তাহের ব্যবধানে বাজারে কিছুটা কমেছে সবজির দাম, তবে এখনো তা সাধারণ মানুষের নাগালের বাইরে। কাঁচামরিচের ঝাল আরও বেড়েছে। মরিচগুলো অ্যাভেলেবলই আছে কিন্তু তারা দিচ্ছে না, এর পোর্টাররা তাদের সিন্ডিকেট। বাজারে আসছি 3000 টাকা নিয়ে, এখন মনে হয় 70 টাকাও হাতে নাই। বর্ষার অজুহাতে আবারও বেড়েছে চালের দাম, তবে চিনি গুঁড়া চালের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। সরবরাহ ঘাটতি না, মানে ফ্লোর চালটা দেশের বাইরে এক্সপোর্ট হচ্ছে, তার জন্য ফ্লোর চালের দামটা বেশি। এদিকে সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে ব্রয়লার মুরগির দর, বেড়েছে ডিমের দামও। পানি হইতে পারে, বৃষ্টি হইতে পারে, তাদের তো আর এটা তো খরচ পারতেছে না, তাই না? এটা আসলে একটা সিন্ডিকেটের মতোই করে আর কি। স্বস্তি নেই মাছের বাজারেও। ছুটির দিনে সব ধরনের মাছেই 50 থেকে 60 টাকা বেশি দর হাঁকছেন ব্যাপারীরা। এই সরকার ভালো একটা পদক্ষেপ না নিতে পারে তাহলে যারা আমরা আছি আসলে যে জীবন ধারণ করাটাই একটা অস্বাভাবিক হয়ে উঠবে। বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারির দাবি জানান সাধারণ মানুষ। সরকারি দল বিরোধী দল কারো কোনো ভূমিকা নাই, জনগণ আছে নাকি মরে গেছে কোন খেয়াল নাই, সাধারণ মানুষ না খেয়ে মরতে আছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। বরিশাল বিভাগের বাছাই মধ্য দিয়ে শুরু হলো ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ সপ্তম আসরের বাছাই পর্ব। বরিশালে সকাল 10টায় বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এবারের আয়োজন। এ সময় ইস্পাহানী টি লিমিটেডের উপমহাব্যবস্থাপক এইচ.এম. ফজলে রাব্বি জানান, বাংলা ভাষার চর্চা, বাংলা সংস্কৃতি এবং সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতেই তাদের এই আয়োজন। বরিশাল বিভাগের এই অডিশনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1000-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। এবারে খেলার খবর। এবং এখান থেকে বিশ্বকাপকে এবার বিক্রির টেবিলে ফিফার এক বিতর্কিত পরিকল্পনা ঘিরে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বে। বাণিজ্যিক সত্ত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়েছে 96টি দেশ। বিরোধিতা করছে এশিয়াও। শুধু বয়কটই নয়, আগামী ফিফা নির্বাচনে ইনফান্তিনোকে হটাতে শক্তিশালী বিকল্প প্রার্থীও খুঁজছে উয়েফা। বিস্তারিত জানাচ্ছেন রায়হান রাসেল। ঢাকার কাছে কি বিক্রি হয়ে যাচ্ছে 100 বছরের ফুটবল ঐতিহ্য, নাকি খেলাটির নিয়ন্ত্রণ নিচ্ছে মার্কিন বিনিয়োগকারীদের সিন্ডিকেট? এমন এক বিস্ফোরক প্রশ্ন নিয়ে মহাভাঙনের মুখে পুরো ফুটবল দুনিয়া। নেপথ্যে ফিফা প্রেসিডেন্ট জিয়ানো ইনফান্তিনোর নতুন এক ছক। বিশ্বকাপ সহ নিজেদের টুর্নামেন্টগুলো বেসরকারি মালিকানায় বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার প্রস্তাব দিয়েছেন তিনি। প্রস্তাব মানলে প্রতিটি দেশের বরাদ্দ $80 লাখ থেকে বেড়ে দাঁড়াবে $2 কোটি। সাথে থাকছে আরও $4 কোটি উন্নয়ন সুবিধা। বিপুল টাকার লোভে গলেনি ইউরোপ। স্বচ্ছতার অভাব তুলে বিশ্বকাপ সহ ফিফার সব ধরনের টুর্নামেন্ট বয়কটের ঘোষণা দেয় ইউফার 55টি দেশ। তাদের সাথে একাট্টা হয়ে বিদ্রোহে যোগ দিয়েছে কনকাফা অঞ্চলের 41টি দেশও। উয়েফার স্পষ্ট কথা, কিছু জিনিস কখনো বিক্রির জন্য নয়। তবে এক বিবৃতিতে ফিফা দাবি করেছে কোনো কিছুই বিক্রি করা হচ্ছে না। লড়াই এখন কেবল মাঠ বা বয়কটে সীমাবদ্ধ নেই। ইনফান্তিনোর গদিচ্যুত করতে ভোটের লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছে উয়েফা। ফিফা ও 2 মহাদেশের এই মূল্যযুদ্ধে ঝুলেছে পুরো আন্তর্জাতিক ফুটবলের ক্যালেন্ডার। সেপ্টেম্বরে পোল্যান্ডে নারী বিশ্বকাপ, অক্টোবরে বাছাই পর্ব এবং নভেম্বরে কাতারে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ। সব জায়গাতেই অনুপস্থিত থাকতে পারে ইউরোপ। সব জল্পনার অবসান ঘটবে 19 সেপ্টেম্বর। 211টি সদস্য দেশের ভোটাভুটিতে সিদ্ধান্ত হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ রূপরেখা। রায়হান রাসেল, এটিএন বাংলা।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ধর্মের নামে উগ্রবাদ ও বিভাজন তৈরির অপতৎপরতা প্রশ্রয় দেবে না সরকার, মির্জা ফখরুলের অঙ্গীকার। সবার সম্মিলিত উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সম্ভব বললেন তথ্যমন্ত্রী। চাঁদাবাজদের পুনর্বাসন করছে বিএনপি, অভিযোগ জামায়াতে আমিরের। রাজনৈতিক অধিকার আদায়ের সংকল্প, কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না, সিলেটে পদযাত্রায় এনসিপির হুঁশিয়ারি। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও কোর। ঘুরে দেখলেন বিভিন্ন প্রকল্প, কাল প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন, আইনমন্ত্রীর প্রতিশ্রুতি। মানবতা বিরোধী 7 থেকে 8টি মামলায় রায় আগামী 1.5 মাসে, জানালেন চিফ প্রসিকিউটর। এবং কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির গোপন কারখানা, রাজধানীর ভেতরেও এমন তৎপরতার তথ্য পেয়েছে র্যাব, চলছে জোরালো অভিযান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।